সাবজেক্ট গুলো নেওয়ার চেষ্টা করো, তাহলে দেখা যাবে যে হয়তো তোমরা ভালো করতে পারছো না। এই যেহেতু জেনারেল মেডিসিন থেকে পিওরলি ক্লিনিক্যাল মেডিসিন সাবজেক্ট গুলো শুরু হয়ে যায়, আগের গুলো ম্যাক্সিমাম ছিল ল্যাব বেসড, যে ল্যাবে গিয়ে ওগুলোর প্র্যাকটিক্যাল অংশগুলো দেখতে। আর এখন হচ্ছে তোমাদের যে ফিল্ডটা শুরু হয়েছে জেনারেল মেডিসিন থেকে, সেটা হচ্ছে ফিল্ড বেস, মানে তোমরা যাই করবা ফিল্ডে গিয়ে তার অ্যাপ্লিকেশনের সুযোগ আছে, আগে অ্যাপ্লিকেশনের সুযোগ ছিল না। তো এই হচ্ছে মোটামুটি প্রিলিমিনারি কথাবার্তা। যেহেতু এখন ক্লাসরুমে ক্লাস না, অনলাইনে ক্লাসে স্টুডেন্টদের সঙ্গে কন্ট্যাক্ট হয়তো বা ওইভাবে গভীরভাবে মেশার সুযোগ কম, তারপরেও আমি তোমাদের চেষ্টা করব যতটুকু ইজি হয়ে তোমাদেরকে কোর্সগুলো ডেলিভার করা যায়। ঠিক আছে না? জি স্যার। জি স্যার। স্মল অ্যানিমেল মেডিসিন সাবজেক্টটা হচ্ছে 2+1 ক্রেডিট আওয়ার। এটা থিওরি হচ্ছে 2 ক্রেডিট, প্র্যাকটিক্যাল। তোমাদের কি জেনারেল মেডিসিনের প্র্যাকটিক্যাল হয়েছে? স্যার ক্যাম্পাসে থাকা অবস্থায় 2-3টা প্র্যাকটিক্যাল আমরা করছি। এরপর আর সম্ভব হয়নি। জি স্যার, অনলাইনে হয়নি। আচ্ছা, সমস্যা নেই, চালু হলে হয়তো কোনো একটা সিস্টেমের মাধ্যমে তোমাদের এগুলো করে দিবে বা করে দেওয়া হবে। জেনারেল মেডিসিন 2+1 ক্রেডিট আওয়ার। ক্রেডিট আওয়ার প্র্যাকটিক্যাল 1, থিওরি হচ্ছে 2, সপ্তাহে 2টা ক্লাস হবে। স্মল অ্যানিমেল মেডিসিন, স্মল অ্যানিমেল মেডিসিন এই শব্দটার সঙ্গে তোমরা পূর্বেই পরিচিত হওয়ার কথা। মানে তোমরা যখন জেনারেল মেডিসিন পড়ছিলা, ব্রাঞ্চেস অফ ভেটেরিনারি মেডিসিন যেখানে পড়ছো, প্রথমটা মনে হয় অ্যাকর্ডিং টু কমোডিটি অর অ্যানিমেল স্পেসিসের উপর ভিত্তি করে 9 থেকে 10টা তোমাদের ভাগ পড়ানো হয়েছিল। যেমন লার্জ অ্যানিমেল মেডিসিন, স্মল রুমিনেন্ট মেডিসিন, তারপর হচ্ছে স্মল অ্যানিমেল মেডিসিন, কম্পেনিয়ন অ্যানিমেল মেডিসিন, এইভাবে অনেকগুলো 10 থেকে 11টা পড়ছো না তোমরা? সেখানকারই একটা পার্ট হচ্ছে স্মল অ্যানিমেল মেডিসিন। স্মল অ্যানিমেল মেডিসিনে মেইনলি যে জিনিসটা আমরা ফোকাস করি সেটা হচ্ছে স্মল অ্যানিমেলে অনেকগুলো স্পেসিস আছে, তার মধ্যে আমরা মেইনলি যেটা পড়াই সেটা হচ্ছে ডগ এবং ক্যাট স্পেসিস। ডগ এবং ক্যাট স্পেসিস যদিও বা আমরা স্মল অ্যানিমেলের মধ্যে পড়াই, কিন্তু ইন জেনারেল সেন্স যদি তুমি নেটেও স্মল অ্যানিমেল সার্চ দাও, তাহলে দেখবা যে স্মল অ্যানিমেল নামের মধ্যে ডগ ক্যাট আসতেছে না, আসতে হচ্ছে র্যাট, রেবিট, গিনিপিগ, সিনসিলা, মানে যেগুলো অনেক স্মলার সাইজ, এই স্পেসিস গুলোর নাম আসতেছে। সাবজেক্টের নামটা যেহেতু এইভাবে আসতেছে, সেহেতু কারেকশন হয়তো ইন ফিউচার হবে। এখন যেভাবেই আছে সেইভাবেই আমরা পড়ার চেষ্টা করব। স্মল অ্যানিমেল মেডিসিন যদি আমরা ডেফিনেশন আকারে বলি যে স্মল অ্যানিমেল মেডিসিন কাকে বলে, সবগুলো মেডিসিনের ডেফিনেশন একটা জেনারেল টার্মিনোলজি আছে, জেনারেল একটা ডেফিনেশন আছে। এটা ওই নামটা শুধু নামটার সঙ্গে ওই সাবজেক্টের নামটা অ্যাড করে দিলেই হয়। তোমাদের কেউ কি বলতে পারবা তোমরা একটা ধরো যে কোনো অ্যানিমেল মেডিসিনে কি কি জিনিসগুলো ইনক্লুড থাকা লাগে? আচ্ছা থাক, তোমরা বলতে গেলে অনেক ঝামেলা হবে, আমি বলি। যে কোনো মেডিসিন ধরো স্মল অ্যানিমেল মেডিসিন, লার্জ অ্যানিমেল মেডিসিন বা আদার্স যে কোনো মেডিসিন যদি হয়, সেক্ষেত্রে বলবা যে স্মল অ্যানিমেল মেডিসিন ইজ এ ব্রাঞ্চ অফ মেডিসিন হুইচ ডিলস উইথ, মেডিসিন মূলত কোন জিনিসগুলো নিয়ে ডিল করে? ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ডিজিজেস অফ দ্যাট অ্যানিমেল। দ্যাট অ্যানিমেল এখানে স্মল অ্যানিমেল, ডিজিজেস অফ স্মল অ্যানিমেল। যদি ওইটা লার্জ অ্যানিমেল হয় তাহলে ডিজিজেস অফ লার্জ অ্যানিমেল। তাহলে মেডিসিন, স্মল অ্যানিমেল মেডিসিন ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন হুইচ ডিলস উইথ ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ডিজিজেস অফ স্মল অ্যানিমেল। ঠিক আছে? এইটা হলো ডেফিনেশন আকারে। এটা যদি কখনো সাবজেক্টের ভাইবা বোর্ডে গেলে প্রথমে তোমাকে ওইটা জিজ্ঞেস করতে পারে যে স্মল অ্যানিমেল মেডিসিন কাকে বলে। তো সেক্ষেত্রে এইটা খুব সহজ টার্মিনোলজি, সহজ একটা ডেফিনেশন, যেটা সহজেই সকলেই বলতে পারবা। এত বলে দেওয়ার পরেও দেখা যায় যে ভাইবা বোর্ডে গিয়ে তোমাদের অনেকে এই মানে সহজ ডেফিনেশনটাই বলতে পারো না। তো তোমাদের ক্ষেত্রে যেন এই ভুলটা না হয়, তোমরা শুরু থেকে এই ডেফিনেশনটা প্র্যাকটিস করবা। নেক্সট হচ্ছে জেনারেল সরি, তারপর জেনারেল আসছে স্মল অ্যানিমেল মেডিসিন সাবজেক্টটা যে আমরা পড়বো, এটা পড়ার মানে কারণ কি, কি উদ্দেশ্যে পড়বো? যে কোনো একটা সাবজেক্ট পড়ার যদি গোল না থাকে, তাহলে ওই সাবজেক্টটা পড়া হচ্ছে অর্থহীন। এইটা সাবজেক্টটা পড়ার একটা মানে মেইন উদ্দেশ্য হচ্ছে ইজ টু প্রোভাইড দ্য বেসিক কনসেপ্ট অফ ডিজিজেস অফ স্মল অ্যানিমেল। স্মল অ্যানিমেল যেগুলো আছে এদের ডিজিজ গুলোর একটা বেসিক ধারণা পাওয়ার জন্য আমরা এই সাবজেক্টটা পড়বো। এছাড়াও এদের কন্ট্রোল এবং প্রিভেনশন করা যায় সেগুলো সম্পর্কে জানবো। এর পাশাপাশি দ্য রোল অফ ভেটেরিনারিয়ান ইন দ্য ডিজিজ ম্যানেজমেন্ট, এই ডিজিজ গুলো যে সম্পর্কে জানবো, এখানে অ্যাজ এ ভেটেরিনারিয়ান আমি কি ধরনের রোল প্লে করতে পারি, এইটুকু হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার মানে সার্বিকভাবে আমরা বলতে পারি যে স্মল অ্যানিমেল মেডিসিনটা পড়ার উদ্দেশ্য হচ্ছে
স্মল এনিমেল মেডিসিন পড়ার মাধ্যমে আমরা স্মল যে এনিমেল গুলো আছে তাদের ডিজিজ সম্পর্কে জানবো, সেই ডিজিজ গুলোর প্রিভেনশন কন্ট্রোল সম্পর্কে জানবো। পাশাপাশি অ্যাজ এ ভেটেরিনারিয়ান আমি এই ডিজিজ গুলো কিভাবে ম্যানেজমেন্ট করতে পারবো সেটুকু জানতে হবে। নেক্সট হচ্ছে অবজেক্টিভস। এই সাবজেক্টটা ওভারঅল এই সাবজেক্টটা পড়ার অবজেক্টিভস কি, সেটা হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ স্মল এনিমেল ফর দ্য ডায়াগনোসিস অফ ডিজিজ। যে স্মল এনিমেল গুলো আছে এইগুলো যদি নিয়ে আসে, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন এই কারণেই বলতেছি যে আমরা যখন পাস করে বের হবো তখন যে কোনো একটা ক্লিনিক্সেই আমরা কি করব, জয়েন করব। তো ওখানে এই পেশেন্ট গুলো নিয়ে এসে ক্লিনিক্যালি এক্সামিনেশন করে আমরা ডায়াগনোসিস করব কোন ধরনের ডিজিজ হয়েছে। পাশাপাশি আরেকটা অবজেক্টিভ যে ট্রিটমেন্ট এন্ড ম্যানেজমেন্ট অফ ডিজিজেস অফ দ্য স্মল এনিমেল। তার মানে আমরা যখন ডায়াগনোসিস করবো এর পরের স্টেপ আমাদের কি, এনিমেল গুলোকে ট্রিটমেন্ট করতে হবে, পাশাপাশি ওই ডিজিজটার ম্যানেজমেন্টের মধ্যে আইদার ডিজিজটা যেন না হয় সেজন্য কি ব্যবস্থা দিব, আর পরবর্তীতে ট্রিটমেন্ট দেওয়ার পর কিভাবে ট্রিটমেন্ট গুলো ফলো আপ করবো সেই সম্পর্কিত ধারণা দিতে হবে। ওভারঅল স্মল এনিমেলের ডিজিজ ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে এই সাবজেক্ট পড়ার মূল অবজেক্টিভ। ঠিক আছে না? এখন তোমাদেরকে আমি যেটুকু মানে একটু আইডিয়া নেওয়ার জন্য, যে পারো সেই বলবা। হ্যাঁ, তোমাদের জানা মতে যে ডগ এবং ক্যাট, মেইনলি আমরা ডগ ক্যাটই পড়াবো। ডগ ক্যাটের কতগুলো স্পেসিস থাকতে পারে, যে কোনো একটু মানে কেউ জানাও দেখি আমাদেরকে, তোমাদের ধারণা কতটুকু। ডগ ক্যাট বাদ দাও, ডগের এই ওয়ার্ল্ডে কি পরিমাণ স্পেসিস থাকতে পারে? রেসপন্স করো। তোমরা তো মোর দেন 100। এটা তোমাদেরকে পারতে হবে, নট নেসেসারি, বাট যেহেতু সাবজেক্টটা শুরু করতেছো মানে তোমাদের আইডিয়ার কতটুকু ব্যবধান সেটুকু আমি জানতে চাচ্ছি। কে কে বলতে পারবে না? স্যার 190টা স্যার। 90টা, গুড। কে বলছো? স্যার আমি মোসাফির হোসেন সুমন। আর কেউ বলো, 5 জনে শুনবো। মেয়েদের থেকে একজন বলো। নাই? কোন মেয়ে ক্লাস করতেছো না? আরে বাবা, তোমরা এই মুহূর্তে 70 জন প্রেজেন্ট আছো, একজন বলে থেমে গেলা। নেটে সার্চ দাও দরকার, তোমরা কি নেটে সার্চ দিচ্ছ আবার? স্যার আচ্ছা, সার্চ দেওয়ার দরকার নেই, না পারলেও সমস্যা নেই। আসলে যদি রেজিস্টার্ড ভাবে বলি, রেজিস্টার্ড ভাবে ডগের স্পেসিস মোর দেন 350 প্লাস, মানে যে ডগ গুলো ক্লিনিক্সে নিয়ে আসে রেগুলারলি, তাদের নাম রেজিস্টার্ড করা হয়, এই ধরনের প্রায় 350 প্লাস ডগ ব্রিড আছে। এটা ভেরিয়েবল 300 থেকে 450 পর্যন্ত ভেরি করবে। স্যার এটা কি, স্যার এটা আমার একটা প্রশ্ন ছিল স্যার, এটা কি স্পেসিস না ব্রিড স্যার? এটা কি আসলে স্পেসিস এর মধ্যেই তো ব্রিডের বিভিন্ন মানে নাম অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসেবে, মানে ডগের স্যার এগুলো কি ব্রিড বলবো না আমরা, স্পেসিস বলবো? ডগে তো একটা স্পেসিস। ডগ ব্রিড হিসেবেই বলবা, ব্রিডের 350 থেকে 450 পর্যন্ত ব্রিড হিসেবেই। জি স্যার, এতগুলো ব্রিড ডগের প্রেজেন্ট আছে। তো আমরা, তোমাদের এক বন্ধু বললো যে 90 ডগ ব্রিড আছে। এটা হয়তো প্রিভিয়াস যারা ক্লাসে ছিল তারা 30টা 35টা বা 40টা পর্যন্ত বলতো। এতগুলো যে ডগের ব্রিড আছে এগুলো এই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা ম্যাক্সিমাম, আমি যখন পড়ছিলাম আমারও সেই সময় এত ধারণা ছিল না যে এতগুলো ডগ ব্রিড আছে। তো এই যে একটা হিউজ অ্যামাউন্ট ব্রিড, এগুলো সবগুলোই যে সব সময় প্রেজেন্ট তা না। এগুলোর মধ্যে যেগুলো অ্যাভেলেবেল, কমনলি অ্যাভেলেবেল, মানে মানুষ বিভিন্ন পারপাজে রেয়ার করে, এর সংখ্যাটা 30 থেকে 35 বা নিয়ার অ্যাবাউট 40। আমরা যখন ট্রিটমেন্ট করতে যাব এই 30, 35 বা 40 সারা ওয়ার্ল্ডে এই ডগ গুলোই কমনলি আমাদের কাছে আসবে এবং তাদের ট্রিটমেন্ট গুলো করতে হবে। ঠিক আছে না? লাইক দ্যাট তোমার ক্যাটের যেগুলো ব্রিড আছে, ক্যাটের ব্রিড তোমার 50 থেকে 70 অ্যারাউন্ড, মানে মোর দেন 70 ব্রিড আছে ক্যাটের ব্রিড। আমরা সচরাচর ক্যাট বলতে কিন্তু একটা ক্যাটকেই চিনি, তাই না? এর যে অনেকগুলো ব্রিড আছে এই সম্পর্কিত আমাদের ধারণা নেই। তো ব্রিড কতগুলো আছে এটা আমাদের মেডিসিনের পার্ট না, বাট আইডিয়াটা নেওয়ার জন্য ব্রিড পার্ট গুলো তোমাদের হাজবেন্ডারি যে সাবজেক্ট গুলো আছে সেখানে বিভিন্ন ব্রিডের নাম ইন ডিটেল পড়াবে। এখানেও আমরা কিছু ব্রিড যেহেতু তাদেরকে নিয়ে ডিল করব, আমার ক্লাস শেষে যদি সময় থাকে কিছু ব্রিড তোমাদেরকে দেখাই দেবো আমি, তখন তোমরা দেখতে পারবে যে এই ব্রিড গুলো কমনলি এখন ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় এদেরকে রেয়ার করে বিভিন্ন পারপাজে।
তো ডগ যে স্পেসিসটা আছে, আমি আসলে তোমাদের এই সাবজেক্টটা দুটো পার্ট আছে, একটা হলো জেনারেল পার্ট আর একটা হচ্ছে ইনফেকশাস পার্ট। জেনারেল পার্টে যে জেনারেল ডিজিজ গুলো যেগুলো তোমরা পড়ে থাকো সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। আর ইনফেকশাস পার্টে আমরা ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজোয়াল, প্যারাসাইটিক এরকম দুই পার্ট। যদি ক্রেডিট হিসেবে তোমরা এই সাবজেক্টকে মানে অ্যাসেস করতে চাও তাহলে এই সাবজেক্টটা 4 ক্রেডিটেও থিওরিটিক্যালটা মানে কভার করা সম্ভব না। তো তারপরেও যেহেতু 2 ক্রেডিট, এর মধ্যেই আমরা অল্প সময়ে বেশি ডিজিজ সম্পর্কে জানবো। আর এক্সামে যতটুকু আমরা মনে করো যে এক্সামের জন্য রাখবো সেটা ক্লাস শেষ, যখন সেমিস্টার শেষ হবে সেই সময় আমরা মানে বলে দেবো আর কি। জানার জন্য তোমাদেরকে ডিজিজ গুলো সবগুলো সম্পর্কেই অ্যাটলিস্ট ধারণা থাকতে হবে যে এই ডিজিজ গুলো এই, ঠিক আছে না? আজকে তোমাদের আমি ডিজিজ যদি আমি দুটো পার্টে ভাগ করছি, তো একটা হলো 30 মিনিট, পরবর্তী 30 মিনিট। পরবর্তী 30 মিনিটে আমি তোমাদের একটা ডিজিজ সম্পর্কে আলোচনা করব। আর প্রথম অংশে ইন জেনারেল কথাবার্তা যেগুলো আছে এগুলো বলতেছি। এই কথাগুলো তোমাদের ভাইবার জন্য কাজে লাগবে, বাট রিটেন এক্সামের জন্য তোমাদের পরের অংশে যেটা আলোচনা ডিজিজ ভিত্তিক আলোচনা করবো সেটা কাজে লাগবে। আমরা সপ্তাহে 2 দিন ক্লাস নেওয়ার প্রথম একটা দিন হয়তোবা জেনারেল ডিজিজ গুলো আলোচনা করার চেষ্টা করব, আর দ্বিতীয় দিনে ইনফেকশাস যে কোনো একটা বা দুইটা ডিজিজ আমরা আলোচনা করব। ডগ সম্পর্কে একটা মোটামুটি আমাদের সবারই ধারণা আছে, কারণ বাড়ি থেকে বের হইলে আমরা কুকুরের দেখা পাই, তাই না? আর বের না হলেও বাসার ভিতরে বিভিন্ন জনের বাসায় বিভিন্ন ক্যাট আছে যেগুলো আমরা দেখে থাকি। এই ডগ গুলো মূলত এদের অর্ডার হচ্ছে কার্নিভোরা। ডগ ক্যাট দুটারই তোমার অর্ডার কার্নিভোরা। তবে ফ্যামিলির ক্ষেত্রে ডগের কেনিডি আর ক্যাটের হচ্ছে ফেলিডি, তাই না? এই ডগ গুলো ডোমেস্টিকেটেড হয়েছে এটা সম্পর্কে মানে যেটা প্রাথমিক ধারণা পাওয়া যায় প্রায় 12,000 বছর আগে এদেরকে ডোমেস্টিকেটেড করা হয়েছে। কিন্তু রিসেন্ট তোমার জেনেটিক যেগুলো এভিডেন্স যেগুলো টেস্ট করে দেখছে যে এটা প্রায় 1.5 লক্ষ বছর আগে ডগকে ডোমেস্টিকেশন করা। আসলে এটার দ্বারা বুঝাইতে যাচ্ছে যে ডগ গুলো যে মানুষের সভ্যতার শুরু থেকেই কাছে রাখতো এটুকু ধারণা পাওয়া যায়, যার ধারাবাহিকতায় মানুষ বর্তমান যুগেও যে অ্যানিমেলটাকে সবচেয়ে বেশি কাছে রাখে সেটা কিন্তু ডগ স্পেসিস, তাই না? আমাদের দেশে আমরা ছেলে মেয়েদেরকে যেভাবে যত্ন নেই, বাইরের ওয়ার্ল্ডে কিন্তু ডগ ক্যাট গুলোকে তার চেয়ে বেশি পরিমাণে তারা যত্ন নেয় বা তাদের টেক কেয়ার করে বা তাদের দেখাশোনা করে। এমনও আছে যে বাইরের দেশে যে তাদের প্রপার্টি যেগুলো আছে, তোমরা যারা নেপালি আছো তো না, তারা আমার কথা কি বুঝতে পারতেছো? বাইরের দেশে এমনও আছে যে প্রপার্টি তার ছেলে মেয়ে কেউ নাই, ছেলে বা মেয়ে বলতে ডগ বা মেল বা ফিমেল ডগ যে কোনো একটা ডগ আছে সেটাই তার সন্তান, তাকে সবকিছু সে লিখে দিয়ে যাচ্ছে বা উইল করে দিয়ে যাচ্ছে, মানে তারা মালিকানাও পেয়ে থাকে বহির্বিশ্বে। আমাদের দেশে এখনো আমার জানা মতো চালু হয়নি। এই ডগ গুলো আসলে মূল হচ্ছে যে মানুষ তাদের সঙ্গ হিসেবে ইউজ করার জন্য ডগ গুলো ইউজ করে থাকে। এই ডগ গুলো মানুষ যখন ডাকে তখন ডিফারেন্ট টার্মিনোলজিতে ডাকে, মানে আদর করে নানা নামে এদেরকে ডেকে থাকে। যেমন হচ্ছে ডগি, পসি, মিন্টু, মানে আমরা টম, মানে যেভাবে খুশি যে আমার পোষা কুকুরটাকে তারা কি অ্যাপ্রোচ করার জন্য নানা নামে ডেকে থাকে এবং সেই নাম ডাক দিলে তারা কিন্তু সেই ওনারের কাছে চলে আসে। এই ডগ গুলো ওয়ার্ল্ডে যেগুলো আছে এগুলো মেইনলি 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করি। একটা হচ্ছে স্মলার সাইজ বা টয় ডগ, নাম্বার 2 হচ্ছে মিডিয়াম সাইজ, নাম্বার 3 হচ্ছে লার্জ বা জায়ান্ট সাইজ। যদি সাইজ ভিত্তিক করি তাহলে এই 3 ক্যাটাগরিতে ওয়ার্ল্ডের সবগুলো ডগকে ভাগ করে, যে স্মলার সাইজ কোনগুলো সেগুলোর এগুলো নাম এক জায়গায় জানা যায়, মিডিয়াম সাইজ গুলোর এগুলো নাম জানা যায়, জায়ান্ট সাইজ গুলোর এগুলো নাম জানা যায়। তো এদের ওজন গুলো স্পেসিস টু স্পেসিস আবার ভেরি করতে পারে। সেই ওজন গুলো সাধারণত যদি আমরা কেজিতে বলি, মনে করো ডগের একটা ব্রিড সেটা হচ্ছে 2.5 বা 1.5ও আসতে পারে। টয় পডেল আছে যেটার ওয়েট হচ্ছে 2.3 কেজি। তার মানে একটা ডগের ওয়েট 2.3 কেজি হয়, এটা আমরা অনেকে হয়তো বা শুনলেও মাঝে মাঝে হাসাহাসি করবো, মানে ক্যাটের চেয়েও ছোট সাইজ, তাই না? তাহলে এই সাইজেরও ডগ আছে। এই স্মলার সাইজ ডগ গুলোকে টয় ডগ হিসেবে মানুষ রেয়ার করে থাকে। আর লার্জ সাইজ যে ডগ গুলো আছে এগুলোরও ওয়েট ভেরিয়েবল, তবে 90 কেজি নিয়ার অ্যাবাউট 100 কেজি পর্যন্ত ডগের সাইজ। যেমন সেন্ট বার্নার্ড ডগ আছে, এদের ওয়েট সাধারণত 90 to 100 কেজি বা 110 বা 120 পর্যন্ত হতে পারে। তাহলে এইরকম বড় সাইজেরও ডগ আছে যেগুলো হয়তো মানুষ মনে করবে যে এত বড় ডগ হতে পারে। তাহলে এই মানে সাইজ ছাড়াও অনেকগুলো পারপাস ভিত্তিকও ডগের ক্যাটাগরি আছে। যেমন হচ্ছে তোমার ফ্রেন্ডলি ডগ যেগুলো, সেগুলোকে একটা ক্যাটাগরিতে ফেলে।
তারপর ট্রেন ডগ, যেগুলোকে আমরা এই যে বিভিন্ন আর্মস পার্সোনাল যারা তারা বিভিন্ন কাজে ইউজ করে, এইভাবে গেম ডগ আছে। তারপর তোমার কি বলবো, মানে ডগ গুলোর পারপাস ভিত্তিকও অনেকগুলো পরিচিত ডগ আছে, যে ডগ গুলো এই ধরনের পারপাসের জন্য মানুষ সেই সমস্ত ডগ গুলোকে ব্যবহার করে থাকে। এখন এই ডগ গুলো রেয়ার করতে গেলে আমাদের কিছু ডেঞ্জার পটেনশিয়াল আছে। ডেঞ্জার পটেনশিয়াল হলো যে ডগ গুলোকে যদি আমরা রাখতে চাই, সেক্ষেত্রে যে এরা আমাদের কি কি ধরনের ক্ষতি করতে পারে। তো এদের ক্ষতি করার দুইটা উপকরণ আছে, ইনস্ট্রুমেন্ট আছে। নাম্বার 1 হচ্ছে টিথ, তাই না? টিথের মাধ্যমে ডগ গুলোকে যে কোনো সময় যে কেউ বাইটিং করতে পারে। আর এতে নেইল যেগুলো আছে সেগুলোর মাধ্যমে যে কাউকে স্ক্র্যাচ করতে পারে। স্ক্র্যাচিং করলে খুব বেশি হয়তো বা আমাদের কি ব্লাড গুলো শরীর থেকে বের হয়ে যেতে পারে, বা কত ডিপলি করলে ডিপ হয়ে যেতে পারে। কিন্তু যে ডগ গুলো কিনা অনেক ভিসিয়াস ডগ এবং অনেক জায়ান্ট সাইজের, এরা যদি একটা বাইটিং করে তাহলে একটা অঙ্গ পর্যন্ত হানি হওয়ার চান্স থাকে। তো ডগ রেয়ারের ক্ষেত্রে আমাদেরকে এই ডেঞ্জার পটেনশিয়ালটা মাথায় রাখতে হবে। এরপর বিহেভিয়ারের উপর ভিত্তি করে আমি কিন্তু তোমাদের আজকে যে ক্লাসটা এখন পর্যন্ত নিলাম, এটা কিন্তু তোমাদের মানে একটা জানা, একটা যেহেতু সাবজেক্টটা পড়তেছি, এটা তোমাদের রিটেন কোনো একাডেমিক্সে থাকবে না, থাকলে হয়তো ভাইভাতে তোমাদের কোশ্চেন করা হতে পারে। বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে ডগ গুলোকে সাধারণত আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করি। নাম্বার 1 হচ্ছে স্ট্রে বা ফ্রি রোমিং ডগ। সাধারণত যে ডগ গুলো আমরা বাসা থেকে বের হলেই যে ডগ গুলো দেখতে পারি, এদেরকে স্ট্রে বা ফ্রি রোমিং ডগ বলে। এই সমস্ত ডগের ক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট মানে মেজরলি যে জায়গায় হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যখন বাসায় খাবার অতিরিক্ত হয়ে গেল তো কোথায় ফেলে দিই, কিছু রাস্তায় দিয়ে দিই, কুকুরগুলো খেয়ে ফেলবে। এইরকম ইন্টারাকশন ছাড়া এদের সাথে আমাদের খুব একটা ইন্টারাকশন হয় না। কিন্তু এই ডগের পপুলেশনটাই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আছে আমাদের দেশে। নাম্বার 2 হচ্ছে ওয়েল কেয়ার্ড পেট ডগ বা ওয়ার্কিং ডগ। মেজরলি আমরা যে জায়গাটা তোমাদের আলোচনা করতেছি আজকে, এই জায়গাটাতেই আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু বেশি। একটা স্ট্রিট ডগ ইনজুর্ড হইলে সেটাকে ধরে নিয়ে এসে ট্রিটমেন্ট করা আমাদের জন্য, আমাদের যে বর্তমান ফ্যাসিলিটি, এই ফ্যাসিলিটিতে অনেক টাফ। হয়তোবা যেগুলো পোষা আছে, যে আমাদের হলের পাশে আছে, আমাদের বাসার পাশে আছে, আমাদেরকে দেখলে মানে সে শব্দ করে না, মানে আমাদের কামড়ায় না, এই ডগ গুলোকে হয়তো অনেক ভাবে ম্যানেজ করে এদেরকে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব। কিন্তু আমরা এই সাবজেক্টে যে জায়গাটাতে আমরা মেইনলি মানে ফোকাস করতেছি সেটা হলো নাম্বার 2 টাইপ ডগ, যে ওয়েল কেয়ার পেট ডগ বা ওয়ার্কিং ডগ। যে ডগ গুলো আমরা বাসায় রেয়ার করব, আমাদের রেঞ্জের মধ্যে আছে এবং তাদেরকে সহজেই আমরা কন্ট্রোল করতে পারবো। তো এই ডগটাই হলো আমাদের মূল ফোকাসিং ডগ। আর বাকি যেগুলো আছে এগুলো তো অবশ্যই আমরা অ্যাজ এ ভেট আমরা সবগুলো ট্রিটমেন্ট করবো। নাম্বার 3 হচ্ছে এক্সট্রিমলি নার্ভাস বা ফ্রাইটেন ডগ। এই ডগটা তোমার আইদার স্ট্রে ডগও হইতে পারে, আইদার রেয়ারিং এর মধ্যে হতে পারে। এই ডগ গুলো আমাদের যদিও বা পোষা হিসেবে থাকতে পারে, থাকলেও এদের নেশাটা হলো মানুষকে দেখলে এরা সহজেই মানুষকে অ্যাকসেপ্ট করতে চায় না, মানে প্রাথমিকভাবে সে মানুষের কাছ থেকে দূরে সরে যায়। যেমন স্ট্রিট ডগও এগুলো আছে, যেগুলো দেখবো যে 5টা ডগ আছে, তুমি খাবার দিচ্ছ, 3টা তোমার কাছে আসতেছে, আর 2টা তুমি ওখান থেকে সরে যাচ্ছ, তারপরে ওই খাবার খাইতে আসতেছে না। মানে সে সব সময় কি থাকে, একটু ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে। এই ক্যাটাগরির ডগ গুলোকে যদি আমরা হ্যান্ডলিং করি বা রেস্টেন করতে চাই, তাহলে কিছু টেকনিক অবলম্বন করতে হয়। টেকনিক গুলো যেমন হচ্ছে, ওই টাইপের ডগকে যদি আমি রেস্টেইন আজকে তোমাদের আলোচনা করছি, প্র্যাকটিক্যাল পার্টের অংশ, তারপরেও বলতেছি যে এই ধরনের ডগ গুলোকে আমরা যদি ধরতে চাই, সেক্ষেত্রে ধরো যে একটা খাবার প্রোভাইড করলে পুরো তুমি কনসেন্ট্রেশনটা রাখলে আর একজনের দিকে কথা বলতেছো, আর ও মনে করবে যে তুমি তার দিকে দেখতেছো না। সে যখন কাছাকাছি আসবে তখন নেট বা আদার্স কোনো জিনিস দিয়ে তাকে ক্যাপচার করে ফেলবে। এই এক্সট্রিমলি নার্ভাস যে ডগ গুলো, এটা একটা ক্যাটাগরি। আর ফাইনালি যেটা 4 নম্বর ক্যাটাগরি, সেটা ভিসিয়াস বা অ্যাগ্রেসিভ ডগ। মানে এই ডগ গুলো খুবই ভিসিয়াস, এদের আশপাশে যেই যাক, শুধু যে তাকে খাবার দেয় সে বাদ দিয়ে যে ব্যক্তি তার কাছে যাবে তাকে সে আক্রমণ করার রেডি। তাহলে এই 4 ক্যাটাগরির মধ্যে আমরা ডগ গুলোকে ফেলতে পারি। আর ক্যাটের অংশটা না হলে আমরা আরেকদিন আলোচনা করব। আমি যেহেতু এই যে টাইম নিয়ে নিচ্ছি, আমরা থিওরিটিক্যাল কিছু আলোচনা করব। এই হচ্ছে মোটামুটি ডগ সম্পর্কে আমাদের ধারণা। তবে তোমাদের যেটুকু আসার বিষয় সেটা হলো, আমরা তো যখন প্র্যাকটিস এখন করি, যখন ভেটেরিনারিয়ান তোমরা হবা, এক একজন এক একটা সাইড হয়তো বা নিয়ে নেবে। মেজরিটি তোমাদের দেখা যাবে যে 90+% যারা আছে তারা লার্জ এনিমেল বা ফার্ম এনিমেল আছে, এগুলো নিয়ে ট্রিটমেন্ট করার দিকে ঝুঁকে যাবা বেশি। আর কিছু শৌখিন তোমাদের কিছু ফ্রেন্ড থাকবে যারা হয়তো বা পেট এনিমেলের দিকে ঝুঁকবে। তো বর্তমান ওয়ার্ল্ড যেভাবে চেঞ্জ হচ্ছে এবং যেভাবে মডার্নাইজড হচ্ছে,
তাতে এই স্মল এনিমেল বা কম্পেনিয়ন এনিমেল বা পেট এনিমেল প্র্যাকটিশনারের প্রসপেক্টটা এখন অনেক বেশি বেশি দুই দিক দিয়ে। একটা হলো যে ডিলিংস এর ক্ষেত্রে তোমাদের যে লোকগুলো এই ধরনের এনিমেল গুলো রেয়ার করবে এদের সংখ্যা পূর্বে অনেক কম ছিল, কিন্তু বর্তমানে মানুষের ইনকাম লেভেল বেড়ে গেছে, মানুষের শৌখিনতাও অনেক বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণে হয়তো ঢাকা শহরে এখন দেখবা যে এভারেজলি মোর দেন 50% বাসায় ডগ বা ক্যাট আছে, তারা রেয়ার করে। আমাদের বড় বড় শহরগুলোতেও এখন অনেক লোক কিন্তু এগুলো রেয়ার করে। তো একটা ফার্ম এনিমেল প্র্যাকটিস করতে গেলে হয়তো তোমার ভিজিটে 300 থেকে 500 টাকা পর্যন্ত তোমার ভিজিট তোমাকে দিতে পারে। এটা তোমাদের ব্যক্তিগত লাভ ক্ষতির কথা বলতেছি আর কি। ফায়ারাস তুমি যদি একটা পেট এনিমেল অ্যাটেন্ড করতে যাও সেখানে দেখা যাবে 1000 প্লাস দিয়ে তোমার স্টার্ট হবে। এক। 2 নম্বর হচ্ছে ফার্ম এনিমেল প্র্যাকটিস করতে গেলে নর্মাল যে ডিভিএম যে তোমার এক্সপেরিয়েন্স আছে, নলেজ গুলো তোমরা গ্যাদার করবা, এগুলো পাস করার পরে ফার্ম এনিমেল গুলো নিয়ে তোমরা ট্রিটমেন্ট করতে পারবা, ডিলিংস করতে পারবা। কিন্তু এই স্মল এনিমেল বা পেট এনিমেল গুলো ডিলিংস করতে গেলে এগুলোর পাশাপাশি তোমাদেরকে হিউম্যান রিলেটেড যে টেস্ট গুলো হয় সেই টেস্ট সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে হবে। যেমন হচ্ছে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি বা ব্লাড প্রোফাইল, এইরকম যেগুলো মানে হিউম্যান ফ্যাসিলিটিতে আমরা যেগুলো করে থাকি সেগুলো করতে হবে। আর অন্যান্য সাবজেক্টের সঙ্গে এই স্মল এনিমেলের বেসিক ডিফারেন্সটা হচ্ছে এখানে আমরা যে ট্রিটমেন্ট গুলো তোমাদেরকে পড়াবো এই ট্রিটমেন্ট গুলো অলমোস্ট যা আমরা ট্রিটমেন্ট নিয়ে থাকি, মানে আমরা হিউম্যান বিংস আমাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর জন্য যে ড্রাগ গুলো আমরা খেয়ে থাকি এই ড্রাগ গুলোই সরাসরি স্মল এনিমেলে অ্যাপ্লিকেশন করা হয় বা করা সম্ভব। এর একটা মূল কারণ কি বলো দেখি? সিম্পল স্টমাক। হ্যাঁ, সিম্পল স্টমাক জানোই তোমরা, এটা সিম্পল স্টমাক এনিমেল হওয়ার কারণে আমরাও যেহেতু সিম্পল স্টমাক, এদের যে ড্রাগ গুলো আছে এই ড্রাগ গুলো আমাদের ড্রাগ গুলোই অলমোস্ট হয়ে থাকে, এবং আমরা যেগুলো তোমাদেরকে বলবো সেগুলো দেখবা যে ম্যাক্সিমাম হিউম্যান ড্রাগস। ঠিক আছে না? আর যেহেতু এদের সংখ্যাটা এই যে বিভিন্ন ইপিজেড গুলো হচ্ছে বাইরের লোকজন, বিভিন্ন দেশের লোকজন গুলো আসতেছে, এদের তো প্রত্যেকের ঘরে পেট এনিমেল আছে। পেট এনিমেলের শুধু মেডিসিন না, মেডিসিন যখন তোমরা পেট এনিমেল প্র্যাকটিশনার হতে যাবা তখন দেখবা যে মেডিসিনের পাশাপাশি তোমাদের জেনারেল সার্জারি চালু হয়ে গেছে। সার্জারি প্লাস মেডিসিন দুটাই যদি কেউ ভালোভাবে শিখতে পারো তাহলে সে দেখবা যে তোমাদের অন্যান্য বন্ধুর চেয়ে অল্প সময়ের মধ্যে অনেক ভালো একজন নামি দামি প্র্যাকটিশনার হয়ে যেতে পারবা, পেট এনিমেল প্র্যাকটিশনার। এই হচ্ছে তোমাদের আজকের মোটামুটি জেনারেল কথাবার্তা। তোমাদের যে জেনারেল পার্টে যে ডিজিজ গুলো আছে সেই ডিজিজ গুলো থেকে আমি আজকে একটা ডিজিজ টাইটেল হিসেবে সিলেক্ট করছি, যেটা প্রতিটাতেই পড়াই থেকে তোমাদেরকেও পড়াচ্ছি। সেটা হচ্ছে ভমিটিং। ভমিটিং একটা মোটামুটি কমন প্রবলেম ডগস এবং ক্যাটের ক্ষেত্রে। ভমিটিং লেগে নাও সবাই। লেখছো না? ভমিটিংটার সঙ্গে আমরা সকলেই কিন্তু কম বেশি পরিচিত, তাই না? তোমাদের কি ভমিশন হয়? ইয়েস স্যার। হয় না স্যার। হয় না? না হইলেও ইন ফিউচার যদি হয় তাহলে এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো এবং এই মেজার গুলো আমরা নিতে পারি। ভমিটিং জিনিসটা আসলে কি? ভমিটিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস ইউজুয়ালি উইথ ভিগোরাস অ্যাবডোমিনাল কন্ট্রাকশন। তার মানে ভমিটিং একটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস যেটার উৎপত্তিটা হয় ভিগোরাস অ্যাবডোমিনাল কন্ট্রাকশন। আমরা যে এরকম আ করে যে বমি করতে চাই, বমি করতে গেলে পেটের উপর প্রেসার না বললে কিন্তু স্টোমাকের যে কন্টেন্টটা সেটা বাইরের দিকে চলে আসবে না। ডগ ক্যাটও যখন ভমিশন করতে চায় সে ভমিশন করার সময় অ্যাবডোমিনাল প্রেসার কন্ট্রাকশনটা অনেক ভিগোরাসলি বেড়ে যায় এবং অ্যাবডোমিনাল কন্টেন্ট গুলো বাইরে বের হয়ে আসে। ভমিটিং ক্যান রেজাল্ট ফর এ ভ্যারাইটি অফ ডিসঅর্ডার। এই ভমিটিংটা যে হয় হিউম্যান বা অ্যানিমেল বিং এর, সেগুলো অনেকগুলো ডিসঅর্ডারের কারণে হতে পারে। স্পেসিফিক যে একটা কজ, আমরা যখন ইনফেকশাস কজ গুলো পড়বো তখন দেখবো যে এই কজের কারণে এই ডিজিজটা হচ্ছে, কিন্তু ভমিটিং এর কজের ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক মাল্টিপল কজ যেগুলোর কারণে ভমিশন হয়ে থাকে। Although the vomiting has a value to protect the animal from the ingestion of noxious substance. এই ভমিটিং যে ক্ষতিকর সব সময় তা না, অনেক সময় আমরা খারাপ কোনো মনে কর যেটা আমাদের শরীরের জন্য উপকারী না এরকম পদার্থ খেয়ে ফেললে ভমিশনের মাধ্যমে সেটা বের করে আমাদের শরীরকে আমরা স্টেবল করতে পারি। তাহলে এটা একটা কি হিসেবে কাজ করে? প্রোটেকটিভ মেকানিজম হিসেবেও কাজ করে।
এই ভমিশন গুলো মেইনলি দুই ধরনের আছে, একটা হলো অ্যাক্টিভ ভমিটিং, একটা হচ্ছে ক্রনিক ভমিটিং। লেখে নাও টাইপস অফ ভমিটিং। There are two types of vomiting. Number one is active vomiting. Number two is chronic vomiting. Active vomiting হচ্ছে vomiting has shorter duration, less than 5 to 7 days, or a variable frequency. তার মানে সরি, active বলছি কি আমি, তোমার acute vomiting, acute vomiting and chronic vomiting. acute শব্দটার সঙ্গে তোমরা অনেক পূর্ব থেকেই পরিচিত, ক্রনিক শব্দের সঙ্গে পরিচিত। একিউটটা হচ্ছে যে হঠাৎ করে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একিউট, আর ক্রনিক হচ্ছে একটা দীর্ঘ সময় লং টাইম ধরে যে জিনিসটা যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ক্রনিক। একিউট গুলো সাধারণত যেমন দ্রুত হয়ে যায়, এগুলো ভালো হওয়ার চান্সও তত দ্রুত, মানে অল্প সময়ে অনেক তীব্র বেগে এরা আসে, আবার অল্প সময়ের মধ্যে এরা খুব ভালোভাবে কিউর হয়ে যায়। আর ক্রনিক যেটা আছে এটা কিন্তু পিরিয়ডিক্যালি অল্প 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 করে কি একটা লং টাইম ধরে হয়, কিন্তু এই সমস্ত সমস্যাগুলো কিন্তু সারতেও অনেক বেশি সময় লাগে। তাহলে একিউট ভমিটিং এর ক্ষেত্রে যে ভমিশনটা সর্বোচ্চ মানে নট মোর দেন 5 to 7 ডেজ, এমন একটা ভমিশন চলছে একদিন, একবার বা 2 দিন, 3 দিন, 4 দিন, এরকম সর্বোচ্চ 7 ডেজ পর্যন্ত যদি চলে, এরপর ভালো হয়ে যায়, এটাকে আমরা একিউট ভমিটিং বলবো। আর যদি ভমিটিংটা সেটা মোর দেন 5 to 7 ডেজ হয়, যে 5-7 দিনের মধ্যেও ভালো হচ্ছে না, অনেক দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর বা লাইফ লং, এই ধরনের যে ভমিটিং গুলো এগুলোকে বলা হচ্ছে ক্রনিক ভমিটিং। সেকেন্ড টাইপ যে ভমিটিং আছে এগুলো সাধারণত সিমটোমেটিক ট্রিটমেন্টে নন রেসপন্সিভ হয়, রেসপন্স গুলো ভালো পাওয়া যায় না। তো এই ভমিশন গুলোর মূলত কারণগুলো কি কি সেগুলো সম্পর্কে আমরা বলবো এখন। কারণগুলোর নাম্বার 1 কারণ হচ্ছে অ্যাডভার্স ফুড রিঅ্যাকশন। তার মানে নরমালি আমরা যে খাবারগুলো রেগুলারলি খাই, এই খাবারগুলো কিন্তু খাওয়ার ফলে আমাদের না, ধরো এনিমেলকে যে খাবারগুলো আমরা খাওয়াই সেই খাবারগুলো খেলে তাদের কিন্তু ভমিশন হওয়ার কথা না। কোনো কারণে যদি এই খাবারগুলো আমরা হঠাৎ করে কি চেঞ্জ করে ফেলি, যেটা হঠাৎ করে নতুন একটা খাবার তাদেরকে প্রোভাইড করি, সেক্ষেত্রে তাদের ভমিশন হওয়ার চান্স থাকবে। অথবা অল্প সময়ের মধ্যে যদি অনেক বেশি খাবার তাদের খাওয়ানোর চেষ্টা করি, সেক্ষেত্রে ভমিশন হতে পারে। নাম্বার 2 হচ্ছে ড্রাগস। তার মানে ড্রাগ যদি কোনো কারণে কোনো অ্যানিমেলকে অ্যাপ্লিকেশন করা লাগে, তাহলে ড্রাগস এর একটা কনসিকুয়েন্স হিসেবেও একটা অ্যানিমেলের, একটা ডগ বা ক্যাটের ভমিশন হতে পারে। নরমালি দেখবা যে কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো খাওয়াইলে অ্যানিমেলটা ভমিট করতেছে, বা কিছু নাসির ড্রাগ আছে যেগুলো খাওয়াইলেও অ্যানিমেলের ভমিশন হতে পারে। তার মানে ড্রাগ খাওয়ার কনসিকুয়েন্স হিসেবে ভমিশন হতে পারে। নাম্বার 3 হচ্ছে মেটাবলিক মেটাবলিক বা এন্ডোক্রাইন ডিসঅর্ডার। যে কোনো ধরনের মেটাবলিক ডিসঅর্ডার বা এন্ডোক্রাইন ডিসঅর্ডার হলে তার কনসিকুয়েন্স হিসেবে কিন্তু ভমিশন দেখা যায়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ইউরেমিয়া, ব্লাডে যদি ইউরিয়ার পরিমাণ বেড়ে যায়, নরমালি কিন্তু ইউরিয়া ব্লাডের একটা কম্পোনেন্ট, কিন্তু এই পরিমাণটা যদি অনেক পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে ভমিশন হতে পারে। তারপর অ্যাসিড বেজ ইমব্যালেন্স যদি হয় সেক্ষেত্রেও কিন্তু ভমিশন হতে পারে। নাম্বার 4 কজ হচ্ছে স্টিমুলেশন ফ্রম দ্য হায়ার সেন্টার অফ দ্য ব্রেন। এই হায়ার সেন্টার অফ ব্রেন এটা হচ্ছে একটা এক ধরনের সাইকোজেনিক ম্যাটার আর কি। সাইকোজেনিক ম্যাটার যেমন হচ্ছে যে আমরা যদি ভোরবেলা উঠি, দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করার পর যখন কুলি করতে যাই তখন কিন্তু অটোমেটিক একটা কি ভমিটিং সেন্সেশন আমাদের আসে না? আসে কি? জি স্যার। হ্যাঁ আসে। তদ্রূপ মনে করো তুমি পরীক্ষার এক্সাম দিতে গেছো, মনে করো তোমার ভাইবার সিরিয়াল আসতে একটু দেরি হচ্ছে, তাহলে সে সময়ও দেখবা যে একটা ভমিটিং টেন্ডেন্সি কিন্তু আসে। জি স্যার। তোমাদের আসে কিনা জানি না, আমার তো আসতো। জি স্যার, আসে স্যার। আমার যার আসে সে একটু সিরিয়াস আর কি, যার আসে না সে ওগুলো ভাইবা টাইবা কিছু মনে করো না তোমরা, ঠিক আছে না? তাহলে এটা একটা স্টিমুলেশন ফ্রম দ্য হায়ার সেন্টার অফ। এছাড়াও যদি সিএনএস টিউমার থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। নাম্বার 5 হচ্ছে ইনটক্সিকেন্ট। ইনটক্সিকেন্ট মানে কোনো কিছু দ্বারা যদি টক্সিসিটি হয়, সাধারণত ডগ ক্যাটে যে লেড, জিঙ্ক, স্ট্রিকনিন এগুলো দ্বারা টক্সিসিটি গুলো বেশি হয়ে থাকে, এই টক্সিসিটি হইলেও তোমার ভমিশন হবে। নাম্বার 6 হচ্ছে গ্যাস্ট্রিক ডিসঅর্ডার। গ্যাস্ট্রিক ডিসঅর্ডার যেমন গ্যাস্ট্রাইটিস যদি হয় বা ফরেন বডিজ যদি স্টোমাকে থাকে, ভলভিউলাস অবস্ট্রাকশন, এই কন্ডিশন গুলো যদি হয় সেক্ষেত্রেও ভমিশন হবে। তোমরা টরশন, ভলভিউলাস, তারপর ইন্টারসাসেপশন, স্ট্র্যাঙ্গুলেশন এগুলো পড়ছো না? জি স্যার পড়ছি। পড়ছো? জি স্যার। জেনারেল মেডিসিনে পড়ার কথা, আবার ওইদিকে প্যাথোলজিতেও পড়ে আসার কথা। তার মানে এখানে ভলভিউলাস টরশন হচ্ছে যদি মেসেন্টারি সিডে কোনো যদি ইন্টেস্টাইনাল পার্ট ঢুকে যায় সেটা টরশন। ভলভিউলাস হচ্ছে যদি ওটা নিজে প্যাচ খেয়ে যায় সেটা ভলভিউলাস। ইন্টারসাসেপশন মানে কোনো পার্ট যদি তার নিজের ভিতর নিজে ঢুকে যায় বা অন্য পার্টের ভিতর ঢুকে যায়
সেটা হলো ইন্টারসাসেপশন, আর স্ট্র্যাঙ্গুলেশন হলো প্যাচ খাওয়ার ফলে যদি গ্যাংগ্রিন, এই চারটাই। ঠিক আছে না? এই কন্ডিশন গুলো হইলে গ্যাস্ট্রিকের এই যে কোনো কন্ডিশন, এই কন্ডিশন গুলো হলে ভূমিষ্ঠন হতে পারে। এছাড়াও 7 নম্বর হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ইনফ্লামেশন। এই ইনফ্লামেশন গুলো সাধারণত ইনফেকশাস কজের কারণে হয়ে থাকে, যেমন ভাইরাস, পার্ভো ভাইরাস আছে, ডিস্টেম্বার ভাইরাস বা করোনা ভাইরাসের আক্রমণ হলে হতে পারে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার বা হেলিকোব্যাক্টারের আক্রমণ হলে হতে পারে। এছাড়াও এভরি যে কোনো ইনফেকশাস কজ যেটা ডাইজেস্টিভ ট্র্যাক্টে আক্রমণ করে এবং ইনফ্লামেশন তৈরি করে, এগুলোর কারণে ভূমিষ্ঠন হয়ে থাকে। প্যারাসাইটিজম, প্যারাসাইট যেমন অ্যাসক্যারিডস, জিয়ার্ডিয়া, এই ধরনের স্পেসিস গুলো থাকে, যদি থাকে ডগ বা ক্যাটের মধ্যে, সেক্ষেত্রে ভূমিষ্ঠন হয়ে থাকে। আসলে এখানে কজ গুলো একবারে ওই তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্টের বিভিন্ন পার্ট বেসড বলা আছে। স্মল ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, যদি স্মল ইন্টেস্টাইনে ইন্টারসাসেপশন হয় বা পার্ভোভাইরাল ইনফেকশন হয়, সেক্ষেত্রে ভূমিষ্ঠন হতে পারে। লার্জ ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার মানে কোলনের মধ্যে যদি কোলাইটিস হয়, সেক্ষেত্রে হতে পারে। অ্যাবডোমিনাল ডিসঅর্ডারের মধ্যে প্যানক্রিয়াটাইটিস বা পেরিটোনাইটিস যদি হয়, সেক্ষেত্রে ভূমিষ্ঠন হতে পারে। আর একটা ভূমিষ্ঠন যেটা কমনলি ওই ডগ ক্যাটের এবং আমাদের হয়ে থাকে, সেটা স্টিমুলেশন ফ্রম দ্য সেরিবেলাম। এটার একটা এক্সাম্পল হিসেবে বলা যায় যেমন মোশন সিকনেস। মোশন মানে একটা এনিমেল যখন গতিতে থাকে, মোশন সিকনেস তোমরা এর আগেও শুনছো, তাই না? আমরা যখন জার্নি করি, জার্নি করার ফলে সবার হয় না, অনেকেরই হয়। তো ছেলেদের চেয়ে মেয়েদের একটু বেশি হয়, তাই না? এই রেসপন্স করো, আমি শুধু বলে গেলাম। জি স্যার, বাসে ভ্রমণের সময়। ভ্রমণের সময় তাহলে এই মোশন সিকনেসের ফলে ভূমিষ্ঠন হয়ে থাকে। আসলে আমরা যে কজ গুলো বলছি সবগুলো যে অ্যাবনর্মাল কজ তা না, নর্মাল এবং অ্যাবনর্মাল মানে কি কি কজের কারণে ভূমিষ্ঠন গুলো হতে পারে সেগুলো আমরা বলতেছি। এখন পর্যন্ত যেগুলো বললাম এগুলো নেয়ার অ্যাবাউট সব ডাইজেস্টিভ ট্র্যাক্টের। এগুলো ছাড়াও স্টিমুলেশন ফ্রম দ্য এক্সট্রা ভিসেরাল সোর্সেস, ভিসেরাল সোর্সের বাইরের স্টিমুলেশন থেকেও কি ভূমিষ্ঠন হতে পারে, যেমন ট্যাকটাইল স্টিমুলেশন অফ দ্য ফেরিংস অথবা ফেরিনজাইটিস। ফেরিংস এর এখানে যদি ইরিটেশন হয়, আমাদের হয় কিন্তু এই যে ঠান্ডার দিনে এই সমস্যাটা বেশি হয়। ফেরিংস এর মনে হচ্ছে কিছু একটা আটকে আছে, সেটাকে রিমুভ করার জন্য আমরা নানাভাবে ওটাকে বের করে দেওয়ার চেষ্টা করি। এগুলো করতে গিয়েও অনেক সময় আমাদের ভূমিষ্ঠন হয়ে যায়। তাহলে এইগুলো মোটামুটি অনেকগুলো কজ বললাম। তোমাদের এই সাবজেক্টটা ফলো করার জন্য তোমরা বাকৃবির বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যারের স্মল এন্ড ল্যাবরেটরি অ্যানুয়াল মেডিসিন নামে একটা বই আছে। আমি শুরু থেকে এই বইটা প্রতি ব্যাচে ছাত্রদেরকে মানে নেওয়ার জন্য বলতাম এবং তারা প্রতি ব্যাচেই সংগ্রহ করতো। এখন যেহেতু আমাদের একাডেমিক চালু নাই, তোমরা ব্যক্তিগতভাবে পারলে বইটা তোমাদের যারা ফ্রেন্ডস আছে বা টিভিতে তাদেরকে বলে সংগ্রহ করে নিও। আর যদি আমাদের নামটা একাডেমিক একটু চালু স্যার হয়ে নামটা আরেকবার বলে ভালো হয়। হ্যাঁ, স্যার নামটা আরেকবার, বইয়ের নামটা। স্মল এন্ড ল্যাবরেটরি অ্যানিমাল মেডিসিন। স্যার আমরা তো নেপালে আছি স্যার, ওখানে তো তোমরা নেপালে যারা আছো, তোমরা যখন বাংলাদেশি রাইটার। বাংলাদেশে আসবা তখন তোমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে যদি নিতে চাও। আচ্ছা স্যার, ঠিক আছে না? আর না থাকলে তোমাদের যে বড় ভাইরা নেপালে আছে দেখবা যে তাদের কাছে আছে, তাদের কাছ থেকে সংগ্রহ করে নিও। স্যার 1 নম্বর কষ্টটা যেন কি বলছিলেন স্যার একটু? 1 নম্বর কষ্টটা আর এখন ওখানে রিপিট করার দরকার নাই, তোমরা যেটুকু বলছি এটুকু তোমরা শুনে রাখো। আমি পারলে শেষের দিকে তোমাদেরকে হয়তো আমি অ্যাডভার্স ফুড রিঅ্যাকশন। জি স্যার। স্যার দ্রুত বলাতে স্যার সবকিছু লেখা সম্ভব হচ্ছে না স্যার, সেই ক্ষেত্রে যদি স্যার রেকর্ড অপশনটা তোমাদেরকে তো চালু আমি করেন লিখতে স্যার। বলি নাই বাবা, তোমাদেরকে শুধু লিখতে বলছিলাম ভমিটিং লেখো, ভমিটিং এর টাইপস দুটার নাম লেখো, এই 3টে শব্দ লিখতে বলছি। জি স্যার, রেকর্ড অপশনটা একটু চালু করলে স্যার ভালো হয় যদি রেকর্ড। রেকর্ড অপশন দরকার নেই জি, তোমাদেরকে, আমি রেকর্ড দরকার নেই তোমাদেরকে, এই জিনিসগুলো আমি নোট হিসেবে প্রোভাইড করে দেবো। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে স্যার। নেক্সট হচ্ছে ডায়াগনোসিস। থ্যাংক ইউ স্যার। আসলে আমরা যে কোনো ডিজিজের মূলত মেডিসিনের যে জিনিসগুলো পড়ি, প্রথমে ডেফিনিশন বলি, ডেফিনিশনে ডিজিজের সম্পর্কে জানা যায়। নাম্বার 2 হচ্ছে ইটিওলজি, যে কজের কারণে হয় সেই কজগুলো আলোচনা করা হয়। নাম্বার 3 হচ্ছে ক্লিনিক্যাল ফাইন্ডিংস। এখানে ক্লিনিক্যাল ফাইন্ডিংস নাই এই কারণে যে ভমিটিং ইটসেলফ ইজ এ ক্লিনিক্যাল ফাইন্ডিংস। ভমিটিং নিজেই একটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস, তাই না? রেসপন্স করো। জি স্যার। জি এই কারণে এটার ক্লিনিক্যাল ফাইন্ডিংস নাই। তো এর সরাসরি আমরা যাবো হচ্ছে ডায়াগনোসিস, কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। যে কোনো ডায়াগনোসিস ইজ বেসড অন নাম্বার 1 পয়েন্ট। যত এই যে মেডিসিনে ইন করলা, তোমাদের হয়তো ফার্ম অ্যানিমেলে আরো সুন্দরভাবে বলবে বা জেনারেল মেডিসিনে তোমরা আরো সুন্দরভাবে পড়ে আসছো। যে কোনো ডায়াগনোসিস ইজ বেসড অন নাম্বার 1 পয়েন্ট হচ্ছে হিস্ট্রি। ঠিক আছে না?
হিস্ট্রি নিতে হবে। প্রথম হলো হিস্ট্রি, যে কোনো ডিজিজের ওই ফিজিক্যাল এক্সামিনেশনের আগে হচ্ছে আমাদেরকে ওই ডিজিজের হিস্ট্রিটা নিতে হবে। তার প্রথমটা হচ্ছে হিস্ট্রি টেকিং, তারপর হচ্ছে ক্লিনিক্যাল ফাইন্ডিংস। ক্লিনিক্যাল ফাইন্ডিংস গুলো ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে করা হয়। এরপর হচ্ছে কি কনফার্মেটরি যে ডায়াগনোসিস আছে সেগুলো সাধারণত বিভিন্ন ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে করা হয়ে থাকে। তো আমাদের এই ভূমিশনের ক্ষেত্রেও আমাদেরকে হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি গুলো নিতে গেলে কি কি ধরনের হিস্ট্রি নিতে পারি? ইয়াং আনভ্যাকসিনেটেড এনিমেল আর মোর সাসেপ্টেবল টু ইনফেকশাস ডিজিজেস সাচ অ্যাজ পার্ভোভাইরাস অর ডিস্টেম্পার। তার মানে এই যে পার্ভোভাইরাস এবং ডিস্টেম্পারের ইনফেকশন গুলো ডগ ক্যাটে কমনলি হয়ে থাকে, ডগে বিশেষ করে বেশি পরিমাণে হয়ে থাকে। তো এই অ্যানিমেল গুলো যখন আসবে ভূমিশনের মানে কেস নিয়ে আমাদের কাছে, আমরা প্রথমেই শুনে নিব যে এদেরকে প্রিভিয়াসলি কি ভ্যাকসিনেশন করা হয়েছে কিনা। তাহলে ভ্যাকসিনেশন যদি না করা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে এই ধরনের ডিজিজ গুলো হতে পারে। এরপর আমরা শুনবো ভ্যাকসিনেশন স্ট্যাটাস, মানে ভ্যাকসিনেশন করা হয়ে থাকলেও কতদিন আগে করা হয়েছে সেটা সম্পর্কে। ট্রাভেল হিস্ট্রি, পেশেন্টটা কি ট্রাভেল করে আসার পর ভূমিশন হচ্ছে কিনা সেটা সম্পর্কে জানতে হবে। প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি, তার মানে এই ধরনের কেসগুলো অতীতেও ঘটছে কিনা সেই ধরনের হিস্ট্রি নিব। আর সে মেডিকেশন হিস্ট্রি যদি হয়ে থাকে সেক্ষেত্রে তখন কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে সম্যক ধারণা থাকতে হবে। এরপর নাম্বার 2 হচ্ছে ডিসক্রিপশন অফ দা ভমিটিং এপিসোড। তার মানে যে ভূমিশনটা হয়েছে, ভূমিশনটা হওয়ার পিছনে কি কি কারণগুলো হতে পারে বা কতক্ষণ ধরে হয়েছে, ভূমিশনের মানে হিস্ট্রিটা, আমরা ভূমিশনের হিস্ট্রিটা শুনবো। এই হিস্ট্রির মধ্যে থাকবে হচ্ছে ডিটারমিনেশন অফ দা ডিউরেশন, ফ্রিকোয়েন্সি এন্ড রিলেশনশিপ অফ ইটিং অর ড্রিঙ্কিং। তার মানে এটা ভূমিশনটা হয়েছিল যখন স্টার্ট হয়েছে, সেটা কতক্ষণ ধরে বমি করছে, 5 মিনিট ধরে বমি, স্যার বমি স্টার্ট হয়েছে 5 মিনিট ধরে বা 10 মিনিট ধরে বা আধা ঘন্টা ধরে বমি করতেছে, এটা হচ্ছে ডিউরেশন। ফ্রিকোয়েন্সি, এটা দেখা যাচ্ছে যে প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর পরে এই পরিমাণ ভূমিশন করতেছে। আর রিলেশনশিপ ইটিং, এমন দেখা যাচ্ছে যে ভূমিশনটা আসলে যখনই খাবার দেওয়া হচ্ছে তখনই সে ভূমিশন করতেছে, অথবা এমন হতে পারে যে খাবার দেওয়ার আধা ঘন্টা পরে গিয়ে ভূমিশন করতেছে। তাহলে এইভাবে ক্রস কোশ্চেনিং এর মাধ্যমে তোমাদের প্র্যাকটিক্যালের একটা 3 নম্বর এক্সপেরিমেন্ট আছে যেখানে এই প্রশ্নগুলো এইভাবে দেওয়া আছে। এখানেও আমরা এইভাবে তাদেরকে কোশ্চেন করব এবং এই ভূমিশনের কন্ডিশনটা সম্পর্কে জানবো। এন্ড অবটেইন এ কমপ্লিট ফিজিক্যাল ডিসক্রিপশন অফ দা ভমিটাস। এরপর হচ্ছে ওই ভমিটাসটা যেটা হয়েছে সেটা কি কি ধরনের, সেটা সলিড ছিল না একবারে লিকুইড ছিল না ওর সঙ্গে ব্লাড ছিল, এটা সম্পর্কে আমাদেরকে হিস্ট্রি জানতে হবে। A dietary history includes the types of diet or recent diet changes is important of vomiting associated with the adverse reaction. এরপর আমাদের হিস্ট্রি টেকনিকের সঙ্গে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কি এদেরকে রেগুলার যে ডায়েট গুলো দেওয়া হয় সেই ডায়েটই আপনি দিচ্ছেন না হঠাৎ করে ডায়েট গুলো চেঞ্জ করছেন, এবং চেঞ্জ করার ফলে এটার খাবারের রিয়েকশন হয়েছে কিনা এটা সম্পর্কে আমরা ধারণা পেতে পারবো। এটা হচ্ছে ডিসক্রিপশন অফ দা ভমিটিং এপিসোড। নেক্সট হচ্ছে ডিসক্রিপশন অফ দা ভমিটাস। এই ভমিটিং যে ম্যাটেরিয়ালটা আছে, এই ম্যাটেরিয়ালটার একটা ধারণা থেকেও কিন্তু আমরা ভমিটিং এর অরিজিন সম্পর্কে ধারণা পেতে পারি, যে আসলে ডাইজেস্টিভ ট্র্যাক্টের কোন জায়গার প্রবলেম হচ্ছে যার ফলে এই ভমিশনটা হচ্ছে। এটা সম্পর্কে ভমিটাসটার একটা ফিজিক্যাল কনসিস্টেন্সি দেখে এটা বলা সম্ভব। সেটা কিভাবে? A description of the vomitus should note the amount, color, consistency, order and presence or absence of bile or blood. তার মানে তাদের কালার দেখে, তাদের কনসিস্টেন্সি দেখে, তাদের অ্যামাউন্ট দেখে, তাদের গন্ধ দেখে, অথবা সেখানে ব্লাড বা বাইল আছে কিনা এইগুলো দেখে আমরা ডাইজেস্টিভ ট্র্যাক্টের কোন জায়গা থেকে সমস্যা হচ্ছে এটুকু আইডেন্টিফাই করতে পারি। কিভাবে? যেমন আনডাইজেস্টেড ফুড সাজেস্ট দ্য গ্যাস্ট্রিক অরিজিন। তার মানে একটা ভমিটাস হইলো, সে ভমিটিং ম্যাটেরিয়ালটা খাবার যেভাবে খাওয়ানো হয়েছে ওই খাবারটাই বের হয়ে আসছে। তাহলে এই রকম যদি হয়ে থাকে তাহলে আমরা এটা ধরে নিব যে এটা গ্যাস্ট্রিক, মানে স্টোমাকের কোনো জায়গায় প্রবলেম হচ্ছে যার ফলে এই অ্যানিমালটা এই ভমিশন করতেছে। নেক্সট হচ্ছে ডাইজেস্টেড ফুড কন্টেনিং বাইল সাজেস্ট দ্য ইন্টেস্টাইনাল অরিজিন। তার মানে বাইল, তোমরা জানো যে বাইল ডাক্ট গুলো কোথায় ওপেনিং হয়, স্টোমাকে না ইন্টেস্টাইনে? অবশ্যই ইন্টেস্টাইনে ওপেন হয়। বাইল ডাক্ট হয় ফ্যাট যে ইমালসিফিকেশন হয় সেটা ইন্টেস্টাইনাল পার্টে, স্যার ইন্টেস্টাইনে ওপেন হয়। ইন্টেস্টাইনে ওপেন হয়। তাহলে যদি ভমিটিং ম্যাটেরিয়ালের সঙ্গে মানে ভমিটাসটার সঙ্গে যদি বাইল কালার থাকে তাহলে আমরা বুঝবো যে প্রবলেমটা কোথায়, ইন্টেস্টাইনে। তার মানে ইন্টেস্টাইনে প্রবলেম ফলে সেখান থেকে খাবার ম্যাটেরিয়ালটা বের হয়ে আসতেছে। Like that, vomitus having a fecal odor suggests the lower intestinal obstruction or small intestinal bacterial overgrowth, bacterial growth. তার মানে যদি ভমিটিংটা বের হইলো, দেখবা না অনেক সময় অনেক দুর্গন্ধযুক্ত ভমিটিং বের হচ্ছে,
তার মানে এটা ডাইজেশন প্রসেসে অংশগ্রহণ করে এটা সলিডিফাই হয়ে একবারে কি লোয়ার ইন্টেস্টাইনে চলে গেছে, মানে যেখান থেকে পরবর্তীতে ফিসিস হিসেবে বের হয়ে যাবে। এই জায়গা থেকে যদি ভূমিশন হয়ে আসে তার মানে আমরা বুঝবো যে প্রবলেমটা কি লার্জ ইন্টেস্টাইনের কাছাকাছি সেই জায়গা থেকে, কারণ ওখানে না যাওয়া পর্যন্ত কিন্তু ফিকাল অর্ডারটা আসবে না। নেক্সট হচ্ছে দ্য প্রেজেন্স অফ ব্লাড ইন দ্য ভূমিটাস আইদার ফ্রেশ অর ব্রাইট রেড অর ডাইজেস্টেড দ্যাট হ্যাভ এ coffee grounds appearance indicate the gastrointestinal erosion or ulceration। তার মানে ব্লাড যদি ব্লাড ভেসেল কি কোনোভাবে কি অ্যাব্রেশন হয়ে যদি ব্লাড স্কেপ না করে তাহলে কিন্তু ব্লাড আসার কথা না। তাহলে যে যদি ব্লাড এরকম করে বের হয়ে আসে, হেমোরেজ আকারে যদি বের হয়ে আসে, সেটা যদি কফি গ্রাউন্ড থাকে বা কফি না থাকে, ব্লাড যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা বুঝবো যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো না কোনো এক জায়গায় ইরোশন বা আলসারেশন হয়েছে, যার ফলে ওখান থেকে ব্লাড চলে আসতেছে। এগুলো মোটামুটি হচ্ছে একটা ভমিটাসের হিস্ট্রি, যেগুলোর মাধ্যমে আমরা ভমিটিং এর কজ গুলো এবং কোন জায়গার ভমিশনের অরিজিনাল কোন জায়গা থেকে এটা তৈরি হয়ে আসতেছে সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা পেতে পারি। নেক্সট হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। এটা হিস্ট্রি টেকে নিলাম। ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস মে ইনক্লুড ডিহাইড্রেশন। তার মানে ভমিশন হইলে তার কনসিকুয়েন্স হিসেবে ডিহাইড্রেশন হতেই পারে, হবেই। ভমিশন হলে এনিমেলটা খেতে যাবে না, আর যেটুকু ফ্লুইড আছে সেগুলো যদি কন্টিনিউয়াস ভমিশন হতে থাকে আলটিমেটলি এনিমেলটা ডিহাইড্রেটেড হবে। ডিহাইড্রেশন তোমরা জেনারেল মেডিসিনে পড়ে আসছো তাই না? ডিহাইড্রেশন গুলো তো দুটো কারণে হয়ে থাকে, যদি এক্সেস ফ্লুইড লস হয়ে থাকে আর ল্যাক অফ ইনটেক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এনিমেলের ডিহাইড্রেশন হয়, তাই না? জি স্যার। এরপর কেয়ারফুল এক্সামিনেশন অফ দ্য মাউথ এন্ড ওরাল ক্যাভিটি মে রিভিল দ্য ইকটেরিক মেমব্রেন। তার মানে যদি আমরা মিউকাস মেমব্রেন গুলো দেখি মাউথ বা ওরাল ক্যাভিটি মিউকাস গুলো, সেক্ষেত্রে কি জন্ডিস টাইপের কালার আসতে পারে, ইউরেমিক ব্রেথ থাকতে পারে, বা মুখে আলসারেশন পাওয়া যেতে পারে, অথবা ফরেন বডি মুখের বা টাঙের কোনো জায়গায় পাওয়া যেতে পারে। দ্য প্রেজেন্স অফ ফিভার সাজেস্ট দ্য ইনফেকশন অর ইনফ্লামেটরি প্রসেস। যদি এনিমেলের মধ্যে এই যে ভমিশনের পাশাপাশি ফিভার থাকে সেক্ষেত্রে আমরা তো টেম্পারেচার নিই। যে কোনো এনিমেল বা পেশেন্ট ক্লিনিক্সে ইন হওয়ার পরেও আমরা প্রথম যে কাজটা করি সেটা কিন্তু টেম্পারেচার টেকিং, তাই না? ভমিশনের পাশাপাশি যদি টেম্পারেচার রাইজ থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিব যে এটা অ্যানিমেলটার মধ্যে ইনফেকশন আছে, যার ফলে ফিভার গুলো হচ্ছে। এছাড়া ব্রাডিকার্ডিয়া বা কার্ডিয়াক এরিথমিয়া দুটাই হতে পারে। মেলেনা হেমাটোকেজিয়ার এই ধরনের প্রবলেম গুলো হতে পারে। মেলেনা হেমাটোকেজিয়া দুটো টার্ম আমাদের একটা লেকচারেই আছে, সেখানে আমরা ডিটেইল আলোচনা করব। শুধু এইটুকু জানো যে হেমাটোকেজিয়া যদি ফ্রেশ ব্লাড আসে সেটাকে হেমাটোকেজিয়া বলছে, আর মেলেনা হচ্ছে ডাইজেস্টিভ ব্লাড যে ডাইজেস্টেড হয়ে যদি ফিসিস দ্বারা বের হয় যে কন্ডিশনটা হয় এটাকে বলা হচ্ছে মেলেনা। তাহলে এই কন্ডিশন গুলো আছে কিনা আমরা ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এই জিনিসগুলো আমরা দেখব। নেক্সট হচ্ছে ল্যাবরেটরি এক্সামিনেশন, ল্যাবরেটরি টেস্ট। ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে আমরা ভমিশনের কজগুলো কিভাবে আইডেন্টিফাই করতে পারি। নাম্বার হচ্ছে রেডিওগ্রাফিক এক্সামিনেশন। দেখো রেডিওগ্রাফিক এক্সামিনেশন তোমরা ফার্ম অ্যানিমাল যখন পড়বা দেখবা যে কোনো জায়গায় তোমাদের রেডিওগ্রাফিক এক্সামিনেশন দ্বারা টেস্টের কথা বলা নাই, কিন্তু আমরা দেখো স্মল অ্যানিমালের ক্ষেত্রে আমরা রেডিওগ্রাফি এক্সামিনেশন প্রথমেই বললাম যে এটার মাধ্যমে আমাদের এটা ডায়াগনোসিস করতে হবে। এর জন্য এক্স-রে করার টেকনিক গুলো এবং একটা ফিল্ম কিভাবে তৈরি করে দেওয়া হয় আমাদের ফ্যাসিলিটি আমাদের ডিপার্টমেন্টে আছে, সার্জারি পার্টে। ওখানে স্যাররা তোমাদেরকে এক্স-রে করাবে এবং ফিল্ম কিভাবে ডেভেলপ করে ফিল্মে দেখা যায় সেটুকু তোমাদেরকে দেখাবে। অতএব এই ফ্যাসিলিটি আমাদের আছে এবং এটা কভার করা সম্ভব। বলছে নেসেসারি টু কনফার্ম দ্য গ্যাস্ট্রিক ডাইলেটেশন। যদি গ্যাস্ট্রিক ডাইলেশন হয় তাহলে সেটাও আমরা রেডিওগ্রাফিক এক্সামিনেশনের মাধ্যমে বের করতে পারবো। কোনো জায়গায় যে ভলভিউলাস হয় সেটাও রেডিওগ্রাফিক এক্সামিনেশন লাগবে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফরেন বডি বা অবস্ট্রাকশন যদি থাকে সেটাও রেডিওগ্রাফিক এক্সামিনেশনের মাধ্যমে সম্ভব। এখন রেডিওগ্রাফিক এক্সামিনেশনের মাধ্যমে কি প্রসেসে সম্ভব সেগুলো কিন্তু আমাদের এই সাবজেক্টের একটা 2 নম্বর এক্সপেরিমেন্ট আছে, যেটা হচ্ছে ডায়াগনস্টিক ইমেজিং টেকনিক। তো আমরা যখন প্র্যাকটিক্যাল পার্টটা আলোচনা করব তখন তোমাদেরকে আরো ডিটেইল বলবো। হ্যাঁ, এইটুকু জানে রাখো যেহেতু রেডিওগ্রাফি আসলে রেডিওগ্রাফিক এক্সামিনেশন বলতে মূলত এক্সরে কে বোঝানো হচ্ছে। এক্সরে তে যখন কোনো একটা ইমেজ নেওয়া হয় সেই ইমেজ গুলোর যেটাতে মানে যেটার ভিতর দিয়ে ইমেজ যেতে পারে তার ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় হচ্ছে কালো কালার, আর যেটার ভিতর দিয়ে ইমেজ যেতে পাস করতে পারে না সেটার ইমেজটা যদি আমরা একটা রেডিওগ্রাফিক ইমেজ বা এক্সরে হাতে নিয়ে দেখি, যে জায়গাটা অধিক সাদা দেখা যাচ্ছে ওই জায়গাটা দিয়ে রেটা পাস করতে পারে না এবং ওর ইমেজটা আসে হচ্ছে সাদা কালারের। সাদা মানে কালো না, কালো ব্যাগ। দুইটা ব্যাগ যদি তোমরা এমনি পেপার নাও তাহলে হোয়াইট একটা পেজ যদি সূর্যের আলোতে দেখা শুরু করো তাহলে কিছু জায়গা হালকা কালারের দেখা যাবে আর কিছু গাঢ় অন্ধকারের মতো দেখা যাবে।
তাহলে আমরা যদি একটা হাতের এই যদি আমরা এক্সরে নিই, হাতের যেটা বনি পার্ট আছে সেই বনি পার্টটার ইমেজ আসবে হচ্ছে সাদা কালারের, সাদা মানে না ট্রান্সপারেন্ট, আর যেটুকু মাংসগুলো আছে এইগুলো ব্যাকগ্রাউন্ডে হবে কালো কালারের। বুঝতে পারছো? জি স্যার। এইটুকুই জানো, আর ডিটেল আমরা যখন প্র্যাকটিক্যালি আলোচনা করবো আরো ডিটেল বলবো। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি, এই কপি গুলো তোমরা তোমাদের জেনারেল মেডিসিনের যদি প্র্যাকটিক্যাল পড়াইতো তাহলে এক্সপেরিমেন্টে ওই বিভিন্ন কোপের অনেকগুলো কপির নাম তোমাদেরকে পড়াইতো ইনস্ট্রুমেন্টের নামের মধ্যে। এন্ডোস্কোপি হলো যেগুলো ভিতরের অংশগুলো দেখার জন্য যে যন্ত্রটা সেটাই বলা হয় এন্ডোস্কোপ, আর এই যন্ত্রের মাধ্যমে যে কপি করা হয় সেটাকে বলা হয় এন্ডোস্কোপি। মেবি ইউজফুল টু অ্যাক্সেস দ্য গ্যাস্ট্রোডিউডেনাল আলসারেশন অর গ্যাস্ট্রিক অর ডিউডেনাল ফরেন বডিজ। এই শব্দ ফাইন। তাহলে এটা এই এন্ডোস্কোপটা আমাদের আমাদের তো তোমরা জানো আমাদের মেডিসিন ডিপার্টমেন্টে 3টা পার্ট আছে, একটা হলো মেডিসিন, একটা সার্জারি, একটা অবস্টেটিক্স, তাই না? অবস্টেটিক্স এ এন্ডোস্কোপটা আছে যেখানে ওই যে তোমাদের বিভিন্ন বেবি নিউবর্ন বেবির ক্ষেত্রে বেবি গুলো আছে কিনা সেগুলো দেখা যায়, বা আদার্স কোনো প্রবলেম থাকলেও আলসারেশন। একটা টিউব লাইক একটা মোটর মানে মনিটর আছে, পাশাপাশি একটা টিউব লাইক স্ট্রাকচার আছে। ওই টিউবের প্রান্তের দিকে একটা লাইটের মতো ফোকাসিং এর সিস্টেম আছে, যে লাইটটা টিউবটা ভিতরে ইনসার্ট করে যে জায়গা পর্যন্ত পৌঁছাবে ওই জায়গার ইমেজটা মনিটরে দেখা যায়। তাহলে এই এন্ডোস্কোপ ইন্ট্রোডিউসের মাধ্যমেও আমরা এই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবো। নাম্বার 3 হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি টু ভিজুয়ালাইজ দ্য অবস্ট্রাকশন। আল্ট্রাসোনোগ্রাফি তো আমরা কমনলি সবাই বলি বা জানি, তাই না? তাহলে আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাফি করেও আমরা এই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবো। ভবিষ্যতের কজের কোন জায়গার প্রবলেমের ফলে হচ্ছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি ডায়াগনোসিস। নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের সময় বেশি নেই। ইফ দ্য ভমিটিং এপিসোডস ইজ acute and shorter duration, they may be self-limited and are frequently treated with symptomatic treatment. তার মানে যদি একিউট হয় এবং অল্প সময়ের জন্য হয় তাহলে এরা নিজেরাই ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি নাও হয় সেক্ষেত্রে সিমটোমেটিক ট্রিটমেন্ট, সিমটম দেখে যে ওর গ্যাস বা ডিহাইড্রেশন দেখা যাচ্ছে, আমরা একটু স্যালাইন বেশি করে খাওয়াইলাম, বা খাবার শক্ত খাবার খাইতে পারছে তাদেরকে আরো সফট খাবার প্রোভাইড করলাম। এইরকম ম্যানেজমেন্টাল কেয়ার গুলো নিলে বা থেরাপি গুলো দিলে অ্যানিমেলটা নিজে নিজে কিওর হওয়া সম্ভব। এর পাশাপাশি যদি এই ধরনের না হয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? মে ইউজ অ্যান্টি ইমিটিক ইন দ্য পেশেন্ট উইথ সিভিয়ার ভমিটিং। তার মানে এই নরমালি এইভাবে যদি কিউর না হয় তাহলে সেই অ্যানিমেল গুলোতে আমরা অ্যান্টি ইমিটিক দিতে পারি। অ্যান্টি ইমিটিক মানে ভমিশন বন্ধ করে যে ড্রাগ গুলো, এগুলোকে বলা হচ্ছে অ্যান্টি ইমিটিক ড্রাগ। এই অ্যান্টি ইমিটিক ড্রাগ গুলো আমরা নরমালি আমাদের অনেকের কাছে আমরা সবসময় রাখিও বা আমরা ব্যবহারও করে থাকি। এগুলোর মধ্যে একটা ড্রাগ যা ডক্টরে ইউজ করা হয় সেটা হলো মেটোক্লোপ্রামাইড গ্রুপের ড্রাগ। তোমাদের আসলে এই ড্রাগ গুলো যাওয়ার আগে আমি একটা যদি জেনারেল, যেহেতু তোমাদের সবগুলো সাবজেক্ট, তোমাদের কি ফার্ম অ্যানিমেল চালু হয়েছে ক্লাস? না স্যার এখনো হয় না স্যার। যেহেতু চালু হয় নাই, তোমাদের এই মেডিসিন ড্রাগ গুলো কিভাবে অ্যাপ্লিকেশন করা হয় আর ডোজ গুলো কিভাবে নির্ধারণ হয় এটার একটা আগে ক্লাস নিলে এই জায়গাগুলো তোমাদের জন্য বোঝা সম্ভব, মানে সহজ হইতো। এই ট্রিটমেন্টটা আমরা বলতেছি প্রিভিয়াসলি আমরা যেটা গতানুগতিক যে ট্রিটমেন্ট গুলো পড়ে আসছি সেগুলোর মাধ্যমে ফিল্ড লেভেলে আমাদের ট্রিটমেন্ট করা সম্ভব না। বাট মেডিসিনে এসে যখন তুমি ট্রিটমেন্টটা পড়বা বা জানবা বা লিখবা, এখানে সরাসরি কোন ট্রিটমেন্টটা তুমি অ্যাপ্লিকেশন করবা সেটুকুই তোমাকে পাশাপাশি রপ্ত করে যেতে হবে। তো আমরা থিওরিটিক্যাল পার্টে যে কাজটা করি সেটা হচ্ছে জেনেরিক ডোজটা, সাধারণত জেনেরিক ডোজ দিয়ে ওই ড্রাগস এর জেনেরিক গ্রুপ পাশাপাশি জেনেরিক ডোজের মাধ্যমে ট্রিটমেন্টটা বলি, এবং পরীক্ষা যখন আসে তখন এইভাবেই লিখতে হয়। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল অংশে তোমাদেরকে মানে এক্সামিনেশন নিব বা পড়াবো তখন তোমাদেরকে সরাসরি প্রেসক্রিপশন লিখতে দিব যে ভমিশন প্রেসক্রাইব ফর দ্য ট্রিটমেন্ট অফ ভমিশন ইন ডগ, বডি ওয়েট 20 কেজি। একটা ডগের ওয়েট 20 কেজি, তাকে ভমিশন হচ্ছে তার ট্রিটমেন্ট তুমি কিভাবে দিবা, একটা ট্রিটমেন্ট লেখো। এটা হচ্ছে প্র্যাকটিক্যালের কোশ্চেন। যখন তোমরা প্র্যাকটিক্যাল এক্সাম দিবা তখন এইরকম 3টে বা 4টে বা 5টা ডিজিজের নাম দেওয়া হবে, যাদের বডি ওয়েট দেওয়া হবে, ডিজিজ কন্ডিশনটা উল্লেখ করা হবে। কিন্তু এখানে যখন তোমরা থিওরিটিক্যাল পড়তেছো বা খাতায় যখন লিখবা তখন কিন্তু তোমাদের ওই এক্স্যাক্টলি যেটা ফিল্ড ডোজ সেটার সঙ্গে কিন্তু এটার ওইভাবে মিলতেছে না। মানে ওখানকার মানে যেটা আমরা লিখতেছি সেটা হলো ফিল্ডে যে একটা ট্যাবলেট 5 গ্রাম পাওয়া যায়, নাম হচ্ছে ধরো তার মোটিলন ট্যাবলেট এই ভমিশনের জন্য।
তাহলে আমরা ওখানে প্রেসক্রিপশনে লিখতেছি যে 1 ট্যাবলেট ডেইলি ফর 3 ডেজ বা হাফ ট্যাবলেট টুয়াইস ফর 2 ডেজ। এইভাবে আমরা প্রেসক্রিপশন লেখার সময় লিখতেছি। ভাইরাস যখন আমরা এই জিনিসটাকে যে মডিলোনের জেনেরিক হচ্ছে মেটোক্লোপ্রামাইড, এটাকে আমরা অরিজিনাল ওই ডোজটা কতটুকু ডোজ হবে সেটুকু সেট করার জন্য যদি জেনেরিক ডোজ আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা কোয়ান্টিটিটা নির্ধারণ করতে পারবো না। তো যাই হোক, নেক্সট ক্লাসগুলোতে আমরা এগুলো ধীরে ধীরে তোমাদেরকে বলার বা জানানোর চেষ্টা করবো এবং ধীরে ধীরে রপ্ত করানোরও চেষ্টা করব। এখানে যে জিনিসটা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে জেনেরিক নেম এবং জেনেরিক ডোজ, ঠিক আছে? এইটার মাধ্যমে প্রেসক্রিপশনের ডোজটা তোমরা নিজেরাই বের করে দিতে পারবে, এই ক্যালকুলেশনটা যখন বুঝে যাবা। মেটোক্লোপ্রামাইড গুলো সাধারণত বিভিন্ন নামে আছে, যেমন মডিলোন নামে আছে, ট্যাবলেট সাসপেনশন বা ড্রপ আকারে পাওয়া যায়, এটা হলো অ্যাভেন্টিস কোম্পানির। নাইট্রামিড ট্যাবলেট সাসপেনশন বা ড্রপ আকারে আছে একমি কোম্পানির। মেটোকল ট্যাবলেট সাসপেনশন বা ড্রপ আকারে আছে অপসোনিন কোম্পানির। তার মানে এই যে মাঝখানে যে নামগুলো বললাম এগুলো তোমাদের প্রেসক্রিপশনে লাগবে, কিন্তু থিওরিতে শুধু মেটোক্লোপ্রামাইডে লাগবে। এর জেনেরিক ডোজটা কথা বলিও না, শোনো কথা বলিও না, শোনো, ক্লাস শেষ না পর্যন্ত ডিস্টার্ব করবে না। এর জেনেরিক ডোজটা হচ্ছে @0.2 to 0.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। তার মানে 0.2 থেকে পার কেজি বডি ওয়েট পার ওরালি আমরা এই মেটোক্লোপ্রামাইডটা 0.2 থেকে 0.5 রেঞ্জের মধ্যে দিতে পারি। এখন তোমরা যদি লেখো যে 0.3 মিলিগ্রাম পার কেজি ওয়েট, সেটাও ঠিক আছে। যে 0.5 মনে করো সেটাও ঠিক আছে, 0.2 যদি মনে করো সেটাও ঠিক আছে। কোন প্রেক্ষাপটে দিতে হবে এটা তোমাদের আলাদা ক্লাসে আলোচনা করা হবে, যে কখন 0.2 নিবা আর কখন 0.5 নিবা। কিন্তু রেঞ্জটা হচ্ছে 0.2 থেকে 0.5 এর মধ্যে যে কোনো ডোজ নিয়ে তুমি এটাকে এনিমেলটাকে খাওয়াইতে পারো। তাহলে এই ডোজ দিয়ে আমরা 0.2 বাদ দিলাম, 0.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এইটা দিয়ে কি আমরা প্রেসক্রিপশনটা এখন লিখতে পারবো? না স্যার, তাহলে আমাদের কি জানতে হবে? আমাদেরকে ট্যাবলেট কতটুকু কন্টিনিউ করে এইটা, যে ওই মডিলোন নামে যে ট্রেড নেম আছে সেটা কত গ্রামের ট্যাবলেট আছে, ঠিক আছে না? তাহলে যদি কত গ্রামের ট্যাবলেট আছে তাহলে ট্যাবলেটটার সাইজ গুলো আমরা যদি বের করি, সাধারণত 5 গ্রামের এগুলো হয়ে থাকে। তাহলে সেই 5 মিলিগ্রামের হয়ে থাকে, তাহলে সেই ধরনের যদি হয় তাহলে সেক্ষেত্রে ধরো যে একটা ডগ যদি তোমার 10 কেজি হয় তাহলে 10 কেজির জন্য কত কেজি লাগতেছে? আচ্ছা, তোমাদের ক্যালকুলেশনটা আমি পরে বুঝাবো, এখানে বুঝতে গেলে সময় নেই, তোমরা বুঝতে পারবে না। এখন এটুকু জানো যে মেটোক্লোপ্রামাইড গ্রুপের ড্রাগ দেওয়া যায় যেটা হলো 0.2 থেকে 0.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ওরালি, ঠিক আছে না? এছাড়াও নাম্বার 2 ড্রাগ যেটা দেওয়া যেতে পারে সেটা হলো ক্লোরপ্রোমাজিন গ্রুপের ড্রাগ, এটা 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। আগেরটা আমরা দিতে পারি এভরি 6 to 8 আওয়ার ইন্টারভেল, মানে মেটোক্লোপ্রামাইড যেটা আছে এই ড্রাগসটাও 8 আওয়ার ইন্টারভেলে দেওয়া যেতে পারে, এটা সাবকিউটেনিয়াসলি দেওয়া যায়, ঠিক আছে? এছাড়াও যদি কোনো অ্যানিমেলের এই ভমিশন প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে যদি অ্যানিমেলটা দেখা যাচ্ছে যে গ্যাসের প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমরা রেনিটিডিন গ্রুপের ড্রাগগুলো দিতে পারি @1 to 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ওরালি বা সাবকিউটেনিয়াসলি অথবা ইন্ট্রাভেনাসলি 12 আওয়ার ইন্টারভেলে দেওয়া যেতে পারে। আর এই অ্যানিমেলটা ভমিশনের পাশাপাশি যদি ফিভার থাকে সেক্ষেত্রে আমাদেরকে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করতে হবে। এই অ্যান্টিবায়োটিক গুলো দেওয়ার ক্ষেত্রে যেগুলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সেগুলোই সাধারণত ইউজ করা ভালো। এমপিসিলিন দেওয়া যেতে পারে, অ্যান্ড্রোফ্লোক্সাসিন গ্রুপের ড্রাগ যেগুলো আছে সেগুলো দেওয়া যেতে পারে। আর ফ্লুইড থেরাপি যদি ডিহাইড্রেশনের উপর ভিত্তি করে অ্যানিমেলটা ডিহাইড্রেট হয়ে যায় অবশ্যই তাকে আমাদের ফ্লুইড থেরাপি দিতে হবে। এই হচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট। আর অ্যাডভাইস হচ্ছে ডায়েট, নরমালি যে ডায়েট আগে খাওয়ানো হতো ওটা যদি চেঞ্জ করা হয়ে যায় তাহলে পূর্বের ডায়েটে খাওয়াতে হবে। আর ওই সময় ভমিশন অবস্থায় আগের যে কনসিস্টেন্সিতে খাওয়ানো হতো তার চেয়ে সফট কনসিস্টেন্সিতে আমরা ডায়েট গুলো খাওয়ানোর জন্য সাজেশন করব, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি, বলবো যে অ্যানিমেলটা যদি অনেক অ্যাক্টিভিটি মানে অনেক মুভমেন্ট বেশি করতো তাদেরকে যেন মুভমেন্ট কমানো হয় সেই জিনিসগুলো তাদেরকে আমরা সাজেস্ট করব। এই হচ্ছে মোটামুটি তোমাদের ভমিশন সম্পর্কে। এরপরে বিভিন্ন কোম্পানির কি কি ফরম্যাটে পাওয়া যায় তোমাদের যখন শিখতে দিব তখন এই জিনিসগুলো স্টক আকারে দেওয়া আছে, তোমরা দেখে নিবে তখন ব্র্যান্ড নেম, এই কোম্পানির এই ব্র্যান্ড নেমে ইনজেক্টেবল ট্যাবলেট ফর্ম পাওয়া যায়। সবগুলো তো দেওয়া সম্ভব না, 2-3টা এক্সাম্পল হিসেবে স্টক আকারে দেওয়া আছে, এটা দেখে নিও। এই হচ্ছে মোটামুটি ভমিশন। ভমিশনটা আমরা শুধু একবার রিভিউ করি, 1 মিনিট সময় আছে কিনা আমি জানি না, তোমাদের বন্ধ হয়ে গেলে মনে করে যে নেট অফ হয়ে গেছে, ঠিক আছে? এখন পর্যন্ত আসো তো নাকি? জি স্যার আছি। ভমিশন একটা একটি প্রসেস যেটা ভিগরাস অ্যাবডোমিনাল কন্ট্রাকশনের মাধ্যমে হয়ে থাকে। এটা মূলত 2 ধরনের হয়ে থাকে, একটা হলো একিউট ভমিটিং, একটা হচ্ছে ক্রনিক ভমিটিং। এর কজ গুলোর মধ্যে আমরা অনেকগুলো কজ বললাম, প্রায়
10 থেকে 11টা কজ সবগুলো আর নতুন করে উল্লেখ করলাম না। এর ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা বললাম যে হিস্ট্রি নিব, হিস্ট্রির ক্ষেত্রে ভমিশনটা কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, ভমিটিং কনসিস্টেন্সি কিভাবে থাকতেছে, এগুলোর উপর ভিত্তি করে আমরা এর ভমিটিং ইটিওলজি গুলো ডায়াগনোসিস করতে পারি। এর পাশাপাশি কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য আমরা বিভিন্ন রেডিওগ্রাফিক এক্সামিনেশন বা এন্ডোস্কোপি বা আলট্রাসোনোগ্রাফি আছে যেগুলোর মধ্যে আমরা ডায়াগনোসিস করতে পারবো। এর ট্রিটমেন্ট করতে গেলে মূলত মেইনলি দুটো ড্রাগের কথা বললাম, একটা হলো মেটোক্লোপ্রামাইড এবং ক্লোরপ্রামাজিন গ্রুপের ড্রাগ। এগুলোর মাধ্যমে আমরা অ্যান্টি ইমিটিক ড্রাগ এগুলোর মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করতে পারি। পাশাপাশি যদি ফিভার থাকে অ্যান্টিবায়োটিক দেবো, আর যদি পেশেন্টটা ডিহাইড্রেট হয় সেক্ষেত্রে আমরা ফ্লুইড থেরাপি দেবো। আর ডায়েটের ক্ষেত্রে বলবো সফট ডায়েট খাবো, আর অ্যাক্টিভিটির কথা বলবো যে এদের মুভমেন্ট গুলো বেশি না করানো হয়। এই মোটামুটি আজকের লেকচারের সারসংক্ষেপ। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো। তার আগে যেটা তোমাদের বলার সেটা হলো সবাই আইডি মনে হয় লিখছো, যদি কেউ তোমাদের নামের পাশাপাশি আইডি না লেখা থাকো নামের পাশাপাশি আইডিটা দিবা। হ্যাঁ, কি আসো তোমরা লাইনে? জি স্যার আছি। কোনো কোশ্চেন থাকলে করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কি অ্যাটেন্ডেন্সটা দেওয়া কি বাধ্যতামূলক? আমাদের অ্যাটেন্ডেন্সটা আমাদের এখানে রেকর্ড আছে তো, যার ফলে যদি ইন ফিউচার আমাদেরকে বলে যে অ্যাটেন্ডেন্সের মার্ক কিভাবে দিতে হবে উপস্থিতির উপর ভিত্তি করে, তখন আমরা ওই রেকর্ডটা দেখে আমাদের অ্যাটেন্ডেন্স মার্কগুলো দেবো। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? মানে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার বোঝা যাচ্ছে। স্পিচে প্রবলেম আছে? স্পিচ বুঝতে কোনো সমস্যা আছে? নো স্যার।